শরীরে গঠনের থেকে শুরু করে কোনো কিছুতেই সেই চেহারা থেতলে যাওয়া লাশের সাথে মিল না পাওয়া এবার নতুন এক রহস্য জন্ম দিল রাইয়ের মনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনিবারকে যখন শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয় চিতার আগুনে পোড়ানোর জন্য, শেষকৃত্য সম্পন্ন করার জন্য, ঠিক সেই মুহূর্তেই রাই অনির্বাণকে চিতার তোলার আগ মুহূর্তেই যখন অনির্বাণের কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে অনির্বাণ, এবার আমি তোমাকে ছাড়া কী করে বাঁচবো। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে ন্যাকা ষষ্ঠী, ও বুঝতে পারছে না যে ও কী করবো। তো এটাই চেয়েছিল যাতে আমার ছেলে ওর পথ থেকে সরে যায় এবং ও নতুন কোনো এক বড়লোক বাড়ির ছেলেকে ওর ভালোবাসার মায়া জালে ফাঁসিয়ে আবারও ওই ছেলের কাছ থেকে সকল সম্পত্তি আত্মসাৎ করে ওকেও চিরতরে শেষ করে দিবে। না জানি আরও কত মায়ের বুক খালি করার এই মেয়ের বাকি আছে, সর্বনাশী মেয়ে কোথাকার। অন্যদিকে রাই এসব কথা শুনে অনির্বাণের লাশের কাছে গিয়ে বলতে থাকে যে অনির্বাণ, এরকম অপমান অসম্মান আর যাই হোক না কারণ আমি কোনো মতেই প্রাপ্য ছিলাম, তুমি ওদের সকলের মুখ বন্ধ করার জন্য কি আমার কাছে ফিরে আসতে পারো না অনির্বাণ? এখনও তো সময় আছে অনির্বাণ, তুমি আমার কথা শুনতে পারছো অনির্বাণ? ঠিক সেই সময় যখন অনির্বাণের হাতটা পড়ে যায় রাইয়ের উপরে, ঠিক সেই সময় রাই অনির্বাণের হাত ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে অনির্বাণ, তুমি আমার কথা শুনতে পারছো? তখনই অনির্বাণের হাত ধরা মাত্রই রাই ফিল করতে থাকে যে এটা কোনো মতে অনির্বাণের হাত হতে পারে না, কারণ অনির্বাণ আমার কাছাকাছি এলে আমি অনির্বাণকে ফিল করতে পারি, কিন্তু এই লোকটা যারই লাশ হোক না কেন এটা আমি কোনো মতে এই মানুষটাকে ফিল করতে পারছি না। কেন জানি না আমার এখনও মন বলছে যে এটা আমার অনির্বাণ কোনো মতে হতে পারে না। অন্যদিকে যখন রাইকে সেখান থেকে তুলে নিয়ে আসে স্রোত এবং রাইয়ের বৌমনি এবং বলতে থাকে যে রাই তুমি নিজেকে সামলাও, ঠিক সেই সময় রাই আরও বেশি ভালো করে যখন সেই লাশের গঠন থেকে শুরু করে লাশের হাইট অবধি দেখে ফেলে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না, এরকম স্বাস্থ্য সবল আর তার থেকে বড় কথা এরকম একটা সাইজের মানুষ তো আর যাই হোক না কেন অনির্বাণ কোনো মতে হতে পারে না। অনির্বাণ এতটা খাটো কবে থেকে হয়ে গেল? অনির্বাণ তো যথেষ্ট পরিমাণে লম্বা একজন মানুষ আর এই লাশটা যথেষ্ট পরিমাণে খাটো। অন্যদিকে রাই বলতে থাকে যে না, আমি যেটা ভাবছি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কিছু বলা যাবে না, কারণ এখন যদি কারো কাছে আমি কোনো কিছু বলে বসি তাহলে হয়তো বা সকলে ভাববে যে আমি স্বামী হারা শোকে হয়তো বা উল্টোপাল্টা বকা শুরু করে দিয়েছি, আমি হয়তো বা পাগল হয়ে গিয়েছি। আমাকে যে করেই হোক না কেন গোটা বিষয়টাকে ভালোভাবে খুঁটিয়ে দেখতে হবে। কিন্তু এই লাশটা যে পরিমাণে থেতলে গিয়েছে, এই লাশটা আর আকার ইঙ্গিত দেখেও আমার কোনো মতো মনে হচ্ছে না, চেহারা দেখেও, যে এটা আদৌ অনির্বাণের হলেও হতে পারে, কারণ অনির্বাণের চেহারা এতটা থেতলে যাওয়া সত্ত্বেও আমি কিছুটা হলেও চিনতে পারতাম, কিন্তু এই চেহারাটা কোনো মতেই চেনা যাচ্ছে না। আর অনির্বাণের চেহারার সাথে এই চেহারা কোনো মিলই নেই, এদিকে দেখতে পাচ্ছি। অন্যদিকে শর্মী বলতে থাকে যে রাই নিজেকে সামলাও, নিজেকে সামলে নতুন করে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার কথা ভাবো, কারণ যে যাওয়ার তো সে চলেই গিয়েছে, তাই না? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে হ্যাঁ, এই লাশটাকে শেষবারের মতন বিদায় দেওয়ার পর আমি নতুন করে সব কিছু ভাববো, নতুন করে সব কিছু নিয়ে ভাবতে তো আমাকে হবেই, নয়তো বা আমি আমার অনির্বাণকে কী করে খুঁজে বার করবো? সকলের উত্তর দেওয়ার জন্য হলো তো অনির্বাণকে আমার কাছে আমার ফিরে আসতেই হবে। আর আমার কাছে যতক্ষণ পর্যন্ত না অনির্বাণ ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত আমিও আমার অভিযান কোনো মতেই স্থগিত রাখবো না। আমিও দেখি যে অনির্বাণ তুমি কতদিন আমার কাছ থেকে লুকিয়ে থাকতে পারো। ঠিক সেই সময় পুরোহিত মশাই অনির্বাণের বাবার কাছে গিয়ে বলতে থাকে যে এবার তো আপনাকে আপনার ছেলেকে শেষ বিদায় দিতে হবে, আপনি এই চিতায় আগুনটা ধরিয়ে দিন। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।